গন্ডগোল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করা বউ। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে। গন্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গন্ডগোল, গুবলেট আর কেলোর একটা যোগফল। বাপের দুটো বউ আর 13টা ছেলে মেয়ে, তার উপর বাপটা রকচটা। দুই মায়ের উত্তম কুস্তম ঝগড়া, সব মিলিয়ে নরক গুলজার। 13টা ছেলে মেয়ে যে যার মতো গন্ডা সন্ডা বাদর গরু তৈরি হয়েছে। কুমুদ ছিল তার মধ্যে আরো সরেস। মাস্টাররা মারত, বাপ পেটাতো, মা ঠেঙাতো, দাদা দিদিরাও উত্তম মধ্যম, দিতে কসুর করত না কেউ। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক 14 বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দিল। ভেবে দেখলো কাজটা ঠিকই হয়েছিল। বাপের তেমন দোষ দেওয়া যায় না। 14 বছর বয়সে আরো অনেক গুণ দেখা দিয়েছিল তার মধ্যে, যেমন বিড়ি খাওয়া, গাঁজা টানা, হাড়িয়া পচায় বেশ ভালো চলে যেত। নষ্ট হওয়ার পথে 14 বছর বয়সটা খুবই ছিল কাঁচা। তাছাড়া ভেবে দেখলে 13টা ছেলে মেয়ের মধ্যে 1-8টা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না। কে কার কড়ি ধারে। কুমুদ জুটো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন চারিদিকে উদম উধাও পৃথিবী। যেদিকে খুশি যাও, যা খুশি করো, কিছু বলার নেই কারো। 14 বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার। প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ। বেশ ভালো লাগলো। একটু খিদে পায়, এই যা মুশকিল। কুমুদ 4-5টা গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ নিল। ঠিক 3 দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতিয়ে নিয়ে কেটে পড়ল। মতি শেখরা খুব ঠকিয়েছিল তাকে। মাত্র 150 টাকা, তাও কত বলে আর ঝুলাঝুলি করে দিয়েছিল তাকে। ধুরিবাজ লোক। বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়েই বলল, এ তো চুরির মাল বাপু। ধরা পড়লে তোমারও হেনস্তা, আমারও হেনস্তা। 150 টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সে আরো তফাতে যেতে লাগলো। 10-20 গা আর 2টো গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা গাড়ল সে। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির, ঝাড়পাট দেওয়া আর ধোয়া মোছার কাজ, মাইনে 5 টাকা, সাথে দুবেলা খাওয়া। এই কাজটা কুমুদের বেশ ভালোই লাগতো। খবরদারি করার কোনো লোক নেই, ছড়িদার নেই, পিটুনিও নেই, খাটুনিও কম। একদিন কালী মন্দিরে দুপুরবেলায় এক ঝুল্লুস বাবাজি এসে হাজির। জটাজুট, দাড়ি আর ময়লা রক্তাম্বর, তার গায়ে যে বোটকা গন্ধ। বাবাজি নানা রকম হুঙ্কার টুঙ্কার ছেড়ে আর অং বং চিৎকার করে আসর জমাতে চেষ্টা করছিল, কিন্তু সুবিধে হলো না, পাড়া গাজে। তারপর কুমুদকে ধরে পড়ল। 2টো পয়সা দে না, সাপ ধরা শিখিয়ে দেব। 2টো টাকার তখন মেলা দাম। কুমুদ রাজি হলো না। হতাশ হয়ে বাবাজি তখন নাট মণ্ডপে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর শুয়েই তার ভস ভস করে ঘুমোতে লাগলো। এমনই কপাল, ঠিক সেই সময়েই একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। সাপ সাপ! চেঁচামেচিতে বাবাজি উঠে পড়ল। তারপর এলেম দেখালো বেটা। সাপটা ধরে নাট মন্দিরের নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল। বাবাজি গিয়ে খপ করে লেজটা ধরে শূন্যে তুলে ফেলল সেটা। অন্তত 2.5 হাতের পাকা গোখরো। বাবাজি সাপটাকে তুলে ঝুলিয়ে নিয়ে পাকা চোখে দেখল। তারপর বলল, গাভীন আছে সাপটা, পেট ভরা ডিম। চিমটে দিয়ে 2টো 20 দাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে তাকিয়ে হাসল। বলল, সবকটা ডিম ফুটে বাচ্চা বেরোবে। তখন গরমের সময় যখন ঘাসে পা দিবি, তখন মরবি ঠুকে ঠুকে। সাপের ভয় কুমুদের তেমন নেই। জন্ম অবধি সাপ খোপ নিয়েই বসবাস।
তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেলল। তাতে সে বুঝল বাবাজি এলেমদার লোক। 2 টাকা কবুল করে সে বাবাজির কাছে 2 দিন ধরে সাপ ধরা শিখল। অবশ্য 2 টাকায় হলো না, গাজার পয়সা, ভাতের ভাগও দিতে হলো তাকে। অভাবে পড়লে কুমুদ সাপ ধরে বেচে দিয়ে আসতো গায়ে গঞ্জে। বিষ আর চামড়া দুয়েরই কিছু দাম পেত সে, তবে তেমন কিছু নয়, খুবই সামান্য। বুড়ো পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে সে কি যে ঠ্যাঙানোই না ঠ্যাঙালো গায়ের লোক, মোড়ল, মাতবাররা, হেনস্তার আর শেষ ছিল না। ভেবে দেখলো কুমুদ কাজটা খুবই খারাপ করেছিল। পুতুল বড় ভালো মেয়ে, ঠ্যাঙানিটা খেয়েছিল বিকেল বেলায়, মেরে গায়ের বাইরে একটা গাছতলায় টেনে হেসড়ে ফেলে দিয়েছিল তাকে। জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত, গায়ে গতরে সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকল। সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর 2-4টে বাসন নিয়ে চম্পট দিল। নথটা সোনার ছিল, এটা কুমুদ জানত। এর পরের ঠেকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের। মানুষের মেলায় একটা চপের দোকানে সে তখন গজানির কাজ করে। সেদ্ধ আলু মাখে, নেটো বিস্কুট গুঁড়ো করে উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে, পাতা ফেলে। মেলায় মেলায় ঘুরতে হয়। দোকানের মালিক লোক তেমন সুবিধের নয়, একটু খেকি গোছের। নানুরের মেলায় এক খদ্দেরের নতুন সালে চা চলকে পড়ায় মালিক উঠে এসে 2-4টে থাপ্পড় কষালো তাকে। কিন্তু শালওয়ালা লোক ভালো, প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই সেটা মিটিয়ে দিল। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড় থাপ্পড় দিয়েও ক্ষান্ত থাকেনি, জবাবও দিয়েছিল। মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায়। কদিন ধরেই তাড়াবো করছিল। তা মালিকের দোষ নেই, পয়সা ঠিকই কুমুদ হাত সাফ করে। দোকান থেকে বেরিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ। হঠাৎ সেই শালওয়ালার সঙ্গে দেখা। এই যে খোকা, তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল? হ্যাঁ, আপনার জন্যই তো। চায়ের দাগ দুধ দিলেই উঠে যায়। ঝুটমুট আমার চাকরিটা খেলেন। শালওয়ালা ভারী অপ্রস্তুত হলো, বলল, তা বটে, তাহলে আর কি করা, চলো আমার সঙ্গে। মানুষকে নিরাশ্রয় দেখলে আমার ভারী কষ্ট হয়। তা সেই শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের। আসলে শালওয়ালার 3 কুলে কেউ নেই। হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো। লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে। ঘন ঘন হোমিওপ্যাথি ওষুধ খায়, কোথায় পয়সা রাখে তা বেবাক ভুলে যায়। 2টো চাকর আর একজন রান্নার লোক। কে জানে কেন লাগে এত লোক। সে বাড়িতে থেকে বেশ 2 পয়সা আয় হতে লাগলো কুমুদের। খ্যাটের বন্দোবস্তও বেশ ভালো। আর 2টো চাকর, রান্নার লোক আর কুমুদ, 4 জনই হাত লাগাতো। বেশ জমে গিয়েছিল 4 জনে। শালওয়ালার নাম ছিল গিরিনবাবু। গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি বলল, শোনো কুমুদ, আমি ঠিক করেছি তোমাকে পোষ্যি নেব। উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষ বলেছে আমার আয়ু আর বেশি দিন নয়। কুমুদের কাছে এ প্রস্তাব স্বপ্নের মতো। সে তখনই রাজি হয়ে গেল। তবে পোষ্যি নেওয়াটা মুখে মুখেই হলো, কাগজপত্র কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা পাগল লোক, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পোষ্যি নিয়েছিল এই কথাটা কিন্তু তার 2 চাকর ভজা আর কানু বিশ্বাস করল না। ঠাকুর নন্দলালও গায়ে মাখল না। অথচ এদের উপরে খবরদারি না করতে পারলে তার পোষ্যি হয়ে কি লাভ। তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। গায়ে গঞ্জে পাত্রীর অভাব নেই। মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশ পালের মেয়ে রামীকে পছন্দ করে এলেন গিরিনবাবু। তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে ফস করে বিয়েও হয়ে গেল। রামী তখন নিতান্তই বালিকা,
9-10 বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই 2-4 বছর থাকবে, কিন্তু গোলমাল বাঁধল অন্য জায়গায়। বিয়ের পর নরেশ পালের জ্ঞানের চোখ খুলল। তার কাছে যে কুমুদ সজাত হলেও গিরিনবাবুর ছেলে নয়, পড়শি। তার উপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাওর হয়ে গেছে। পরেশ পাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে 5 কথা শুনিয়ে দিয়ে গেল। গিরিনবাবু সেই অপমানের পর শয্যা নিলেন এবং 2-3 দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গিরিনবাবু এহলোক ছেড়েছেন। তার 3 দিনের মধ্যে কোথা থেকে পিলপিল করে গিরিনবাবুর এক গাদা ভাইপো ভাইজির আগমন হলো। তারা এসেই বাড়ি টাড়ি দখল করে ফেলল আর ঘাট ধরে কাজের লোকদের তাড়াতে লাগলো। কুমুদ বোঝানোর অনেক চেষ্টা করছিল যে সে আগে কাজের লোক নয়, বাবা, সে হলো পোষ্যপুত্র। সে বলল, আমি গিরিনবাবুর পোষ্যপুত্র। আর কোনো কিছু বলার সাহস পেল না কুমুদ তবু গাইগুই করছিল। তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আড়ং ধোলাই দিল তাকে। তারপর জুতো পেটা করলো তাকে। এত জুতো পেটা করায় তাকে বাড়ি ছাড়া হতে হলো। অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত্র কুমুদ নয়। 200 টাকা আগেই সরিয়ে নিয়েছিল। যাওয়ার সময় 2-4 খানা বাসন, 1 খানা অ্যালার্ম ঘড়ি, 3 জোড়া জুতো সরিয়ে নিয়েছিল সে। কখনো কখনো আমও যায়, ছালাও যায়। গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতে একবার গিয়েছিল। পরেশ পাল তাকে বারবাড়ি থেকে কুকুরের মতো খেদিয়ে দেয়। স্পষ্টই বলে দেয় যে মেয়ে তার কুমারীই আছে, আবার বিয়ে দেব। কুমুদকে সে জামা হিসেবে মানে না। কুমুদ মাথা নেড়ে স্বীকার করে নিয়ে বলল, মানা উচিত নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে। কুমুদেরও লাগলো। গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফের খিদের কষ্ট হচ্ছিল তার। কিন্তু গিরিনবাবুর মতো আর একজন লোকও মাথা পাগল লোক না পাওয়া গেলে এসব সমস্যার কোনো সমাধান হবে না। কুমুদের ফের বাজেভাবে দিন কাটতে লাগলো। নোনাপুকুরে শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়ে বসেছিল। তারা সব হিমালয়ে থাকে। গঙ্গাসাগরে এসেছিল, ফিরে যাচ্ছে। তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কিনা এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ল। গাঁজা সেজে দেওয়া, পা দাবানা সবই করল, কিন্তু বুঝল না সাধুগুলো কোন গোছের। কিছু ভাঙতে চায় না। 2 দিন বাদে সাধুগুলো ডেরা গোটালো। আশায় আশায় তাদের সঙ্গ নিল কুমুদ। গায়ে ছাইটাই মেখে নিল। জটা হয়নি তবে যথাসাধ্য ধুলো টুলো ঘষে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেলল সে। কুমণ্ডল শুল আর কৌপিনও ধারণ করে নিল। সাধু সাজলেও এদেশে কিছু রোজগার বাধা। তাকে তাড়ালো না সাধুরা। হাঁটতে হাঁটতে 2 জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছল সেটা কালক্রমে নবীগঞ্জ, কুমুদের শ্বশুর বাড়ি। শ্মশানে সাধুরা ধ্বনি জ্বালিয়ে চায়ের জল চাপালো। কুমুদের উপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে। মনটা ভালো ছিল না কুমুদের। সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে। নিজের বাপ তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপ পটল তুলেছে। শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ। ভরসা শুধু সাধু বাবা সকল। তারাও বেশি ভরসা দিচ্ছে না। বুড়ো সাধু বিবেচক। অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয়, সে আমাশা ওষুধে সারে না। আর সেখানে শীতও সাংঘাতিক। ডাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায়। শুনে ভয় খাচ্ছে কুমুদ। একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুর বাড়ির গাখানা ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল সে। রামিকে তার ভালো মনে নেই। দেখ না করে বছর 4 কেটে গেছে শুভদৃষ্টির পর। হ্যাচাকের আলোয় কচি মুখখানা দেখেছিল, সেটা ভুলেই গেছে। এতদিনে তার ডাগরটি হওয়ার কথা। বিয়েও হয়ে গেছে বোধহয় এতদিনে। এধার ওধার ঘুরল সে। চট করে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস করল না। সাধু দেখে সবাই তাকাচ্ছে। 2-1 জন পেন্নামও করল। গয়লা গাড়িতে 2 টাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে। ফেরার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড।
শেষ দেখা। ল্যাংটার নেই বাটপারের ভয়। লেংটি পরে শ্বশুরবাড়ি যেতে একটু লজ্জা লাগছিল তার। হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেলল। সে যখন সাধুই হয়ে যাচ্ছে, আর আমার সাথে মৃত্যু যখন লেখাই আছে তার কপালে, তখন আর ভয়টা কিসের? শ্বশুর বাড়ির ঝুমকো লতায় ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে একটানা পেন্নাম হাঁকডাক ছাড়ল, জয় শিবশঙ্ক, জয় শিবশঙ্ক। কাজ হলো। একটা ঝি গোছের বয়স্কা মহিলা বেরিয়ে এলো। ও মা গো বলে চেঁচিয়ে বাড়ির ভিতরে পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশপাল নিজে। বুকটা একটু কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধে হবে না বাবাজি, সরে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি। পরেশপাল একটু ভেগাচেকা খেয়ে মিলিয়ে গেল। বলল, বাড়িতে অসুখ আছে বাবাজি, অসুখ থাকলে ভিক্ষে দিতে হয় না। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল। রাবণ রাজার হাসিটা এবার হাসল সে, হা হা হা। তারপর বলল, মরবি মরবি। এই বলে পিছু ফিরতেই পিছন দিক থেকে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে। দাঁড়াও বাবাজি, যেও না। কুমুদ ফিরে দেখল তার শাশুড়ি। বেশ টসকালো চেহারা। হাত জোড়া করে বলল, বাড়িতে অশান্তি বাবা। আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হা হয়ে গেল যে বলার নয়। বিধবা মানে? সে জলজান্ত বেঁচে থাকতে রামী বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, বটে, তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা? জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু। তারাই কাল বলে গেল কি না জামাই নাকি মরেছে। ডাক দেখি তোর মেয়েকে। এরকম তো হবার কথা নয়। ডেকে আনায় বাবা। বসো। শাশুড়ি গিয়ে রামীকে ধরে ধরে নিয়ে এলো। রামীর পরনে ধুতি, মুখখানা নামানো, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। ভারী খুশি হয়ে পড়ল কুমুদ। আনন্দে ঠ্যাং নাচাতে লাগলো সে। পরেশ পাল তাকে স্বীকার না করলেও কি হবে? তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো। তবে হে হে, তাহলে এখনো তার দাম আছে। সবাই তাকে ঝেড়ে ফেলে দেয়নি। আর রামীকে দেখেও ভারী খুশি লাগছিল তার। তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে। চিপচিপে আটো গঠন, মুখখানা ভারী মিষ্টি। পরেশপাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল সবকিছু। লক্ষ্য করেনি কুমুদ। হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল। বলল, কল্যাণ হোক, আমি চলি। পরেশ যদি চিনতে পারে তাহলে ব্যাপারটা হয়তো কেচে যাবে। এরকমই থাক, সে বরং হিমালয়ে গিয়ে সত্যিই মরাই মরবে। এটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করছে। কুমুদ একটু জোরেই হাঁটা লাগিয়েছিল, কিন্তু মাধবীলতার ফটক পেরিয়ে আমবাগানে পড়তেই পরেশ পাশ ধরে ফেলল তাকে। এই যে বাবাজি। কুমুদ সভয়ে বলল, কাকে বলছিস? তোমাকেই হে। চিনতে পেরেছি। চিনে আর লাভ নেই। আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। পরেশ খপ করে হাতখানা চেপে ধরল। ঘাট হয়েছে বাপু, ফিরে চল। কুমুদ চোখ পাকিয়ে বলল, কোথায় ফিরে যাব? আমার কি যাওয়ার জায়গা আছে? পরেশ একটু থতমত খেয়ে বলল, এখন না হয় আমার বাড়িতেই চলো, পরে যা হয় দেখা যাবে। পরে তো হিমালয়। না গো পরেশ বাবু, সুবিধে হবে না। মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, তবু ধরছি। ব্যবস্থাটা কি হবে? ঘর জামাই রাখবো? বটে, শেষে ঘর জামাইকে চাকর মুনিবের অদম করে খাটাবে, তাই না? গরু চড়ানো, গোয়াল পরিষ্কার, খড় কাটা, মাঠের কাজ, এসব। আরে না, ভেবেই রেখেছি। তুমি হবে আমার ধান কলের ম্যানেজার। চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করল। বলল, নেংটি পরে যাব? পরেশ ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে। নাও, এখন আমার আলোয়ানখানা একটু ঝুল করে জড়িয়ে নাও। লোক পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি। ধন্যবাদ।